শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাস পেজে জয়েন করতে বলো ফিজিক্স ক্লাস এখন স্টার্ট হবে। আচ্ছা, আমি তোমাদের আজকে একটু ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে আলোচনা করতে চাই। ফ্রিকশন, আমরা জানি একটি বস্তু অপর কোনো বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করলে কি হয়, কিছুটা গতি ব্যাহত হওয়ার চেষ্টা করে, অর্থাৎ এই গতি ব্যাহত হয় যে বলের কারণে, সেই বলটাই হলো ঘর্ষণ বল। ক্লিয়ার? কোনো বস্তু যখন অপর কোনো বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন দুই বস্তুর তলের মধ্যে একটি গতির বিরোধিতা করে, এই গতির বিরোধিতা করতে চায় যে বল, সেটাই মূলত ঘর্ষণ বল। যদি বলা হয় এই বলের উৎপত্তি কি, কি কারণে এই বলটির সৃষ্টি হয়, তখন বলা হয় যে দুই বস্তুর তলের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। চলার সময় একটি ছিদ্র আরেকটি ছিদ্রের মধ্যে প্রবেশ করে গতি ব্যাহত হয়। তবে যে বস্তুর তলে এই ছিদ্রগুলোর পরিমাণ কম থাকবে বা যে বস্তু যত মসৃণ হবে, এই ঘর্ষণ বলটা তত কম হবে। যে বস্তু যত অমসৃণ হবে, সেই বলটা তত বেশি হবে। তোমরা কি ঘর্ষণ বলের উৎপত্তির কারণটা বুঝতে পারলা? যে যখন একটা তল আরেকটা তলের উপর দিয়ে চলার চেষ্টা করবে, তখনই কি হবে, যে ওই উভয় বস্তুর কিছু গর্ত বা ক্যাভিটি বা খাঁজ আছে, যেগুলো একটা আরেকটাতে প্রবেশ করে যেন গতি ব্যাহত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খাঁজ যদি কম থাকে বা এটার বস্তুদের তল যদি মসৃণ হয়, তল যত মসৃণ হবে, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল তত কম হবে। আর যত বেশি গর্ত থাকবে বা খাঁজ থাকবে, তখন একটা খাঁজ আরেকটার মধ্যে প্রবেশ করবে, গতিটা ব্যাহত হতে চাইবে, আর এই গতি ব্যাহত থেকেই ঘর্ষণ বলের উৎপত্তি। তাই আমরা বলতে পারি, যে তল যত মসৃণ হবে সেখানে ঘর্ষণটা কম হবে, আর যে তল যত অমসৃণ হবে সেখানে ঘর্ষণ বল তত বেশি হবে। তাহলে বলো, ঘর্ষণ বল কি গতির দিকে ক্রিয়া করে নাকি গতির বিরুদ্ধে ক্রিয়া করে? গতির বিরুদ্ধে। গতির বিরুদ্ধে ক্রিয়া করে, গতি ব্যাহত করার চেষ্টা করে। তো আমরা এরকমই ঘর্ষণ সম্পর্কে আমরা দেখবো যে প্রথমে দেখবো যে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বলের উৎপত্তি কি আর স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বলবো যে স্থিতি ঘর্ষণ হলো কোন বস্তু যদি স্থির অবস্থা থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে, সেটাই হলো স্থিতি ঘর্ষণ। আমরা যদি এভাবে কল্পনা করি, স্থিতি ঘর্ষণ বিষয়ে কথা বলছি, দেখো একটি বস্তু একটি তলের উপরে অবস্থিত, একটি বস্তু একটি তলের উপর অবস্থিত, বস্তুটিকে টানা হচ্ছে এই বল দ্বারা। বস্তুটি যদি সরে না যায়, তখন ভাবতে হবে এই বস্তুটি যে তলে আছে, সেই তলের সাথে তার ঘর্ষণ বলটা এই এফ বলের থেকেও বেশি, এই টান বলের থেকেও এদিকে ফ্রিকশনাল ফোর্সটা, এদিকে অপোজিটে যে ফোর্স, সেই ফোর্সটা এটার থেকেও বেশি। বোঝার চেষ্টা করবে। তো এমন কথা হচ্ছে, এই বস্তুটাকে এভাবে, এটা নতুন একটা নাম দিলাম এফএস। এফএস বললাম যে এটা হলো টান বল, আর অপোজিটে যে বলটা সেটা হচ্ছে ঘর্ষণ বল। এটা স্থিতি ঘর্ষণ বল, স্ট্যাটিক, হ্যাঁ, স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। তাহলে একটি বস্তুকে এফ বলে টানা হচ্ছে, কিন্তু বস্তুটা নড়ছে না, তাহলে ভাবতে হবে যে বস্তুটার অপোজিটে যে ঘর্ষণ বল, সেটা এর থেকেও বেশি। তো এভাবে আমরা যদি ক্রমাগত টান বলটা বাড়াতে থাকি, এক সময় দেখা যাবে কোনো এক বিশেষ টান বলের জন্য বস্তুটি চলার উপক্রম হয়। তোমরা বিষয়টা মনোযোগ দেওয়ার চেষ্টা করো। কোনো একটি বিশেষ টান বলের জন্য বস্তুটি চলার উপক্রম হয়। এর আগে কি অবস্থা ছিল? স্থির অবস্থায়, দৃঢ় অবস্থানে ছিল, কিন্তু কোনো একটি বলের জন্য এই বলের মান নিম্ন থেকে শুরু করে ক্রমান্বয়ে বাড়াতে একটা বিশেষ বল পর্যন্ত যদি যাওয়া যায়, তখন দেখা যায় যে এই বস্তুটি
চলার উপক্রম হয়, মানে এখনো চলা শুরু করেনি। তার মানে বুঝে গেল এই বলটাই হলো ওই ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, মানে ঘর্ষণ বল এর থেকে আর বেশি নাই। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে কোনো বস্তুকে কোনো তলের উপর রেখে, আনুভূমিক কোনো তলের উপর রেখে সর্বোচ্চ যে টান বল প্রয়োগ করা হলে এটি চলার উপক্রম হয়। কিছু বুঝলা? আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। 1 নিউটন বল দিয়ে টানার ফলে এটি চলার উপক্রম হয়নি, 2 নিউটন দিয়ে চলার উপক্রম হয়নি, 3 নিউটন দিয়ে চলার উপক্রম হয়নি, 4 নিউটন দিয়ে চলার উপক্রম হয়নি। আমরা ওইভাবে ভাবতো বা ওইভাবেই ভাববো তাহলে ঘর্ষণ বলটা এর থেকে আরো বেশি। কিন্তু যে মাত্র 5 নিউটন বল প্রয়োগ করা হলো উদাহরণস্বরূপ, বস্তুটি তখনই চলার উপক্রম হলো। এটা দিয়ে কি বোঝা গেল? যে ঘর্ষণ বলের সর্বোচ্চ সীমা পর্যন্ত চলে গিয়েছে, এরপরে আর ঘর্ষণ বল ক্রিয়া করবে না। তাহলে সর্বোচ্চ কত বলের ক্রিয়া বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হলো? 5 নিউটন, 5 নিউটন। সর্বোচ্চ। এখন এটা তো আমি দিয়েছি উদাহরণ, এটা কত প্রকৃতপক্ষে কত হবে সেটা বস্তু এবং তার তলের প্রকৃতি অনুযায়ী এটা নির্ধারিত হবে। সর্বোচ্চ যে বল পর্যন্ত বল প্রয়োগ করা হলে কোন স্থির বস্তু চলার উপক্রম হয়। আবারও বলছি, উপক্রম হওয়া মানে কি? এখনো চলা কি বল, তাকে সীমান্তিক কিংবা সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল বলে। একে তাহলে আমরা এইটা বল প্রয়োগের মাধ্যমে জানতে পারলাম যে ওইদিকে সর্বোচ্চ কত স্থিতি ঘর্ষণ বল। একে এফএস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলো? একে এফএস দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমি যদি তোমাদের বলি যে কোনো বস্তুর উপর যদি এফএস এর চেয়েও বেশি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি কি হবে? চলতে শুরু করবে। চলতে শুরু করবে। আর যদি এফএস এর সমান বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? চলার উপক্রম হবে। আর যদি এফএস এর চেয়ে কম বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? বস্তুটি স্থির হয়ে থাকবে। তার মানে এই এফএস হলো একটি মার্জিনাল পয়েন্ট, একটি মার্জিনাল বল, মার্জিনাল ফোর্স, যেটাকে বলা হয় লিমিটিং স্ট্যাটিক ফোর্স। লিমিটিং স্ট্যাটিক ফোর্স মানে এটা একটা সীমান্তিক বল, এটা একটা সীমানায় রয়েছে। এই সীমানার ওই পারে গেলে চলা শুরু করবে, আর এই সীমানার ওই পাশে মানে এই সীমানার চেয়ে বেশি হলে চলা শুরু করবে, আর এই সীমানার চেয়ে কম হলে থেমে থাকবে। আর একেবারেই যদি একেবারে এই মার্জিনাল পয়েন্ট হয় তাহলে বস্তুটি ঠিক চলবেও না, ঠিক স্থিতিও থাকবে না, চলার উপক্রম হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। উপক্রম কথাটা বললে আমি তোমাদের এইভাবে বোঝাতে পারি, তোমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এখন এই রেফারি কেবলমাত্র এই হুইসেল বাজাবে, তোমাদের ওই সময়টা কেমন মনে হয়? যারা দৌড়বিদ অনেকে তো মানে এমন পর্যায়ে থাকে যে এই দৌড় দিল বলে, ঠিক এরকম একটা ভাব ওইখানে থাকে যে বস্তুটি চলে না ঠিক, কিন্তু চলার উপক্রম হয়। আমি যেটা বলতে চাচ্ছি, এফএস দ্বারা আমরা কি বুঝবো? এফএস দ্বারা সে মার্জিনাল পয়েন্টটাকে ইঙ্গিত করা হচ্ছে যে এর থেকে বেশি হলে চলার উপক্রম হবে, কম হলে সুস্থিত থাকবে, দৃঢ়ভাবে আটকে থাকবে, আর এর থেকে এর একেবারে সমান সমান হলে যেটাকে আমরা বলবো চলার উপক্রম হবে। আশা করি লিমিটিং স্ট্যাটিক ফোর্স সম্পর্কে তোমরা জানতে পারলাম। এখন
এই বস্তুটির ভর যদি m হয় তাহলে এর ওজন অভিকর্ষ বল ওজন mg নিচের দিকে ক্রিয়া করবে, আর এর উপরে প্রতিক্রিয়া বল সেটা উপরের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ তলের প্রতিক্রিয়া। বস্তুটি যখন তলে একটা বল প্রয়োগ করলো অভিকর্ষ বল, বস্তু দ্বারা তলের উপর বল, এটা বস্তুটির ওজনের সমান mg। আবার তলটিও বস্তুটির উপর একটি প্রতিক্রিয়া বল দিল, সেটা হলো r। এই r এর নাম অনেক সময় বলা হয় অবিলম্ব, যদিও এটা রিঅ্যাকশন কিন্তু এটা অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব প্রতিক্রিয়া, আর এটা তো বুঝতেই পারছো এটা ওজন, এটাকে W দ্বারা প্রকাশ করতে পারি, এটা অভিকর্ষ বল ওজন। এখন এই আর এর সাথে এফএস এর একটা লিংক আছে, আর এর সাথে এফএস এর একটা লিংক আছে। লিংকটা হচ্ছে বলা হয় যে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে এটি প্রতীয়মান হয় যে এই সীমান্তিক ঘর্ষণ বল এফএস এবং আর পরস্পর সমানুপাতিক, অর্থাৎ যত আর এর মান যত বেশি হবে আর এই সীমান্তিক ঘর্ষণ বলটাও তত বেশি হবে। আর এর মান যত কম হবে সীমান্তিক ঘর্ষণ বলটাও তত কম হবে। তার মানে তাদের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আমরা জানি যে প্রত্যেকে জানি যে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, তবে এটি একটি প্রচলিত ধ্রুবক। Fs is equal to mu sr। এই mu s একটি সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসলেও একে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক একে বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। একে বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা হচ্ছে জাস্ট Fs বাই r। Fs বাই r। Fs বাই r। তোমরা জানবে বলের একক, বলো বলের একক নিউটন। নিউটন। প্রতিক্রিয়া বলের একক নিউটন। একক নিউটন। এটাও নিউটন। তাহলে মিউ এস এর কোনো একক নাই, এর কোনো একক নেই, এটি একটি সহগ মাত্র। এবং তোমরা বলতে পারবে এর যেহেতু একক নাই তার মানে এটা একটা শুধু সংখ্যা। এবং এই সম্পর্কে আরো জানবে যে এই মিউ এস ইজ লেস দ্যান 1, অর্থাৎ এফএস এবং আর এর ভাগফল একের। এফএস এবং আর এর ভাগফল কি বলো? একের সমানুপাতিক। না, এফএস এবং আর এর এই ভাগফলটাকে মিউএস বলছি, কিন্তু সেই মিউএস ইজ লেস দ্যান 1। এটি একের কম হয়। এটি একের কম হয় কথাটির অর্থ কি? তার মানে ব্যস্তানুপাতিক স্যার। হ্যাঁ স্যার Fs by R is less than 1। লেস দেন 1 মানে এটির মান কখনোই 1 এর সমান হয় না। মিউ এস ইজ লেস দেন 1। তাহলে কিরকম হতে পারে? এর মান 0.1, 0.2, 0.3। তবে কেউ হয়তো বলতে পারবে এর মান কার উপর ডিপেন্ডেন্ট। হিসাব করে দেখা যায় এর মান এই বস্তু তলের প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। আরো সহজ করে বললে বলা যায় দুই বস্তুর তল যত অমসৃণ হবে মিউ এস এর মান তত বেশি হবে। মিউ এস এর মান তত বেশি হবে। দুই তলের প্রকৃতি, বলো কি বললাম? দুই তলের কি প্রকৃতি, যত দুই তলের প্রকৃতির উপর এটা ডিপেন্ড করবে। তবে তলের প্রকৃতি যত অমসৃণ হবে মিউ এস এর মান তত বেশি হবে। কিন্তু তত বেশি হলেও তার মান সীমাবদ্ধ। কত এর মধ্যে হয়ে থাকে? 1।
এক হ্যাঁ ভাই, less than one। এই যে আমরা যে এর আগের ফাইলগুলো ওদের সাথে শেয়ার করছিলাম, ওখানে নাই। আর এর কোনো একক নেই। আশা করি তোমরা একটি সীমান্তিক ঘর্ষণ বল আমরা কিভাবে বের করব তার পরিচয় তোমরা পেয়ে গেছো। কখনো যদি সীমান্তিক ঘর্ষণ বল বের করতে হয় তাহলে Fs Bs into r, অর্থাৎ ওই তলের ঘর্ষণ গুণাঙ্কটা লাগবে আর r লাগবে। তোমরা বলো তো এই মুহূর্তে r সমান আমরা কি লিখতে পারি? Fs by mu s। r r r এই r, এই যে r, ক্রিয়া প্রতিক্রিয়া। যেহেতু এই উলম্ব বরাবর বা y অক্ষ বরাবর যদি আমরা বিবেচনা করি, এ বরাবর কোনো গতি নেই, তার মানে এ বরাবর যত বল আছে সকল ভারসাম্য অবস্থার সৃষ্টি করেছে, অর্থাৎ যা ক্রিয়া তাই প্রতিক্রিয়া, অর্থাৎ r is equal to mg। অর্থাৎ এখানে r এর বদলে আমরা কি ব্যবহার করতে পারবো? mg। তাহলে তোমাদের যদি কখনো এরকম সীমান্তিক ঘর্ষণ বলে, অর্থাৎ বস্তুটাকে এদিকে টানা হচ্ছে আর উল্টো দিকের যদি বলের প্রয়োজন হয়, উল্টো দিকে যদি বল জানার প্রয়োজন হয়, তাহলে বিপরীত বল ঘর্ষণ বল জানার প্রয়োজন হয়, এর সীমান্তিক ভ্যালু অর্থাৎ এই ঘর্ষণ বলের হাইয়েস্ট ভ্যালু জানার, এটা কিন্তু সর্বোচ্চ মান, এর উপরে আর নাই। তাহলে এটা যদি জানার প্রয়োজন হয় তাহলে তোমরা কি সমীকরণ ইউজ করবে সেটা একটু দেখো। Fs equal Bs into r। আমি সেই সাথে আমি গতি ঘর্ষণ সম্পর্কে বলতে চাই যে গতি ঘর্ষণ হলো কোনো বস্তু চলা অবস্থায়, অর্থাৎ কোনো বস্তু চলছে, বিশেষ করে কোনো বস্তু যখন গড়িয়ে চলে, যেমন চাকা, যখন কোনো বস্তু গড়িয়ে চলে তখন আমরা এই কাইনেটিক ফ্রিকশন বা গতি ঘর্ষণ বিবেচনা করি। এবং এখানকার সিম্বল গুলো একই রকম, শুধু একটা সাইন বদলে যাবে। এটা যেমন এই মুহূর্তে আমরা স্থিতি ঘর্ষণ বললাম, যদি কোনো বস্তু চলে, যেমন চাকা ঘুরে ঘুরে চলছে, পথের সাথে চাকার একটা ঘর্ষণ বল রয়েছে, শুধু সিম্বলটা চেঞ্জ করে দিবে। বলো এস মানে স্ট্যাটিক, তাহলে কে মানে কাইনেটিক, এখানে কি বসবে? Fk। Fk। তাহলে তোমার যদি বলে যে একটি চাকা ঘুরে ঘুরে যাচ্ছে, এদিকে এত বল প্রয়োগ করা হচ্ছে আর তার বিপরীত দিকে কত বল ক্রিয়া করছে, তোমরা Fs এর জায়গায় কি বসাবে? Fk। Fk হবে, নামটা বদলে যাবে, স্থিতি ঘর্ষণের বদলে বসবে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ সূচকের বদলে বসবে গতি ঘর্ষণ গুণাঙ্ক। শুধু একটা শব্দ চেঞ্জ হবে, একটা সিম্বল চেঞ্জ হবে, কনসেপ্ট গুলো একই থাকবে। এখানে কি হবে? মিউ কে ইনটু আর, মিউ কে ইনটু এমজি। শুধু এস এর বদলে কি বসবে বলো? কে বসবে স্যার? এখন বসা কি বলতে যাচ্ছে বলো? স্যার বলতেছিলাম যে চাকা যখন যাবে তখন তো স্যার সেটা আবর্ত ঘর্ষণ হয়ে যাবে। হ্যাঁ, এখানে ওই কথাটা বলা রোলিং ফ্রিকশন। মানে বিষয়টা হচ্ছে যে আমরা কখন এস ব্যবহার করব, কখন কে ব্যবহার করব, এরও একটা বিষয় আছে। যদি কোনো বস্তু পিছলিয়ে চলে, সাধারণত একটা নিয়ম আর কি, যদি কোনো বস্তু পিছলিয়ে চলে তাহলে আমরা এসটা ব্যবহার করতে পারি, স্ট্যাটিক ফ্রিকশন। আবার যদি দেখা যায় কোনো বস্তু গড়িয়ে গড়িয়ে চলে তাহলে সেটার ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন আমরা ব্যবহার করতে পারি। তবে তারপরেও আমি বলি যে অনেক সময় তোমরা প্রবলেম যেটা দেওয়া থাকবে সেটা থেকে টের পাবে যে ওটা আসলে কি বলতে চাচ্ছে। যদি দেখতে পাও লেখা আছে মিউ কে, তাহলে ভাববে যে এটা কাইনেটিক ফ্রিকশন, যদি লেখা থাকে মিউ এস তাহলে স্ট্যাটিক ফ্রিকশন। তবে সূত্রের প্রকৃতি একই রকম। তোমরা কি বুঝতে পারলা? সূত্রের প্রকৃতি একই রকম, একই থাকবে। আমি এখন এই সামেশন এফ ইকুয়াল এম এ, তোমরা কে কি বলতে যাচ্ছ? অনুপম, নাহিম কি বলছো? অবিলম্ব প্রতিক্রিয়ার স্থিতি ঘর্ষণ বলের মধ্যে সম্পর্কটা এটা কোথা থেকে আসতেছে? তোমরা একটু জোরে বলবে, বলো যে সমানুপাতিক যে রিলেশনটা, এটার কথা বলছো? জি স্যার, এটা কোথা থেকে আসতেছে? বলা আছে যে এটা ডাইরেক্ট একদম প্রুফ নেই, তবে বলা হয় যে এটি বাস্তব অভিজ্ঞতা, যার যত প্রতিক্রিয়া বল তার ক্ষেত্রে তত সীমান্তিক ঘর্ষণ বল। যে তবে যত প্রতিক্রিয়া বল দেবে সেটার সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলটা তত বেশি হবে, বা এক্সপিরিয়েন্স বলা হয়ে থাকে, দৈনন্দিন অভিজ্ঞতা থাকে। যে সকল কিছু প্রুফ থাকে না, সেটাও আবার আছে, কিন্তু এটাও এরকম একটি বলা হয় যে দৈনন্দিন এক্সপিরিয়েন্স থেকে, কমন এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়টা উঠে আসে। এফএস
is proportional to r. তো এখন এটার উপর আমি যদি তোমাদের একটা প্রবলেম সলভ করতে দেই, অর্থাৎ আমরা ছিলাম সামেশন f ইকুয়াল ma, অর্থাৎ লব্ধি বল ইকুয়াল ma, সেটার সাথে ঘর্ষণের কিভাবে লিংক হচ্ছে তোমরা একটু দেখে নিবে, ফ্রিকশনের কিভাবে লিংক হচ্ছে। তো আমরা এজন্য সুস্পষ্ট এখন ডেটা ব্যবহার করব, সুস্পষ্ট ডেটা ব্যবহার করব। ধরা যাক আমরা কাইনেটিক ফ্রিকশনই ব্যবহার করব, তোমাদের বইগুলোতে এরকম অঙ্ক আছে। কাইনেটিক ফ্রিকশনের কথা যদি ব্যবহার করি, সেটা হচ্ছে এরকম, এটি মনে করো যে 5 কেজি ভরের একটি বস্তু, এই বস্তুকে টানা হচ্ছে 20 নিউটন বল দ্বারা, এবং এই বস্তুটি যে তলের উপর দিয়ে চলে সেই তলের মিউ কে, যেহেতু চলার সময় বললাম, আচ্ছা মিউ কে ইজ ইকুয়াল টু 0.2, মিউ কে ইজ ইকুয়াল টু 0.2, বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে বস্তুটিকে টানা হচ্ছে কত বল দ্বারা? 20 নিউটন বল দ্বারা। 20 নিউটন বল দ্বারা, এটি টান বল। কিন্তু তার আমরা জানি যে যেহেতু এখানে যদি বলা হতো একটি বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে 20 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে তোমাদের বুঝে যেতে হবে যে এখানে ফ্রিকশন সম্পর্কে কোনো কনসিডারেশন নাই, মানে ফ্রিকশনকে নেগলিজিবল ধরা হয়েছে। কিন্তু যদি কোনো কারণে দেখো মিউ কে আছে, মিউ এস আছে, সাম্প্রতিক কোন প্রবলেম, এরকম কোন প্রবলেম তোমরা পেয়েছো হয়তো যেখানে বলা আছে ঘর্ষণ গুণাঙ্ক? জি স্যার, আমাদের অ্যাসাইনমেন্টে আছে। পেয়েছো কিনা বলো? জি স্যার। তাহলে তোমাদের ভাবতে হবে যে এইদিকে যেহেতু পাইছি। বিপরীতে ঘর্ষণ বল আছে, সেই বলটাকে যদি আমরা এফ কে হিসেবেই ধরি, যদি কাইনেটিক হিসেবে যেহেতু মিউ কে বলা আছে, তাহলে এফ কে এর মান মিউ কে ইনটু আর। আর এর মান কত? এমজি স্যার। এমজি। মিউ কে ইনটু এমজি, কারণ ক্রিয়া যেমন থাকবে এমজি, এর প্রতিক্রিয়া বিপরীতে থাকবে আর। তাহলে তোমরা যদি এই বিষয়টা ভাবো যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। সামেশন এফ বলতে বোঝানো হচ্ছে বস্তুটির উপর লব্ধি বল, বস্তুটির উপর লব্ধি বল। কারণ লব্ধি বল হলো একাধিক বলের লব্ধি হয়। একাধিক বল বলতে গতির দিকে, অর্থাৎ যে অক্ষ বরাবর গতি বিবেচনা করা হচ্ছে সেই অক্ষের দিকে দুটি বল ক্রিয়ারত, একটি গতির দিকে আর একটি গতির বিরুদ্ধে। গতির দিকের জন্য প্লাস এফ, আর গতির বিরুদ্ধে হয় সেটি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, অথবা এ ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে ডিভাইড বাই এম। অর্থাৎ এখন তোমরা তোমাদের এই ভ্যালুগুলো বসিয়ে তোমরা ত্বরণ বের করতে পারবে, মিউ কে ইনটু এমজি ডিভাইডেড বাই এম। 2.0। সকল ডেটা এখানে উপস্থিত। কত বলে টানা হলো, কত তার মিউ কে, কত তার এম, কত তার জি। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। এভাবে আমরা ঘর্ষণ বলটাকে আমরা কিভাবে নেব আর কি। হ্যাঁ, ঠিক আছে। তবে স্থিতি ঘর্ষণের সাথে আমি বলতে পারি যে একসাথে গতি ও ঘর্ষণও হয়ে গেল, গতি ঘর্ষণ। কেননা ওটা আর আলাদা করে বলার দরকার নাই। আলাদা করে কেন বলার দরকার নেই, যে তোমরা সিম্বল গুলো, সূত্রগুলো একই রকম, সিম্বল গুলো শুধু চেঞ্জ করে দিবে। ক্লিয়ার হয়েছে কি? জি স্যার। জি স্যার। ত্বরণের মান আসে স্যার 2.04। হ্যাঁ, স্যার ত্বরণের মান আসে 2.04। ত্বরণের মান কি বুঝলাম না। স্যার ত্বরণের মান আসে 2.04 এই ক্ষেত্রে। যা হোক, এটা আমি তোমাদের একটা জাস্ট একটা, এটা হলো এক্সাম্পল। এটা এখানে ডেটা কি থাকবে সেটা প্রশ্নে তোমাদের বলা থাকবে, কিন্তু আমরা এইভাবে ভাবতেই পারি একটি বক্স,
একটি বক্সকে, একটি বাক্স, সেই বাক্সটি মেঝের উপর রেখে দেওয়া, সেই বাক্সটিকে আমরা টানছি আনুভূমিক বলে 20 নিউটন বল দ্বারা। কিন্তু যদি কোনো ঘর্ষণ না থাকতো তাহলে এর ত্বরণ হতো F = m এর সূত্র দ্বারা 4। ঘর্ষণ বিবেচনা না করলে এর ত্বরণ হতো 4। কিন্তু যেহেতু ফ্রিকশন আছে, ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক, ওই তলের ফ্রিকশন আছে কিনা তার কথাবার্তা থেকে বোঝা যাবে। যদি কোনোভাবে ঘর্ষণ গুণাঙ্কটা দিয়ে দেয়, ক্লিয়ার যে নিশ্চিতভাবে বিরোধিতা, বলের বিরোধিতা আছে, অর্থাৎ এখানে ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা এই সূত্র দিয়ে বের করে নিবে।